আমাদের মধ্যে কে চায় না যে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের ভালোভাবে রাখি বা তাদের কোনো চাহিদা থাকলে সেটা যেন আমরা ভালোভাবে পূরণ করতে পারি। আর আমরা হয়তো এটা কেউই চায় না যে শুধু টাকা না থাকার জন্য সেই চাহিদাগুলো আমরা পূরণ করতে পারছি না। আর আমরা এটা তো সবাই চাই যে আমাদের একটি ভালো বাড়ি, গাড়ি আর একটি ভালো অ্যামাউন্ট ব্যাংক ব্যালেন্স থাকবে, যেটা দিয়ে হয়তো আমাদের ভবিষ্যতের প্রয়োজনীয় জিনিসগুলি ম্যানেজ করতে পারবো। যেমন ধরুন কারো চিকিৎসা করানোর ক্ষেত্রে দরকার পড়লো, বা কারোর বিয়ের জন্য, বা সন্তানের এডুকেশনের জন্য, ইত্যাদি বিষয়ে বেশি না ভেবে আমরা যেন খরচা করতে পারি। আর আপনি একটু চেষ্টা করলেই এই অবস্থাতে পৌঁছাতে পারবেন। তার জন্য আপনাকে কিছু হ্যাবিট চেঞ্জ করতে হবে আর কিছু নিয়ম মেনে চলতে হবে। তো আজ আমি এক এক করে টোটাল 11টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলোর মধ্যে আপনি চেষ্টা করে যদি 2-3টেও আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনিও ফাইন্যান্সিয়াল সাকসেসের দিকে এগোতে থাকবেন। তো নমস্কার বন্ধুরা, ফিনোস্পেস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমে আমরা দেখব টিপস নাম্বার 11-এর ব্যাপারে। টিপস নাম্বার 11 হলো ছোট ছোট লোন নেওয়া বন্ধ করুন। ধরুন আপনার বেতন 20,000 টাকা, আর আপনি ধরুন এই মাসে কোনো কারণে 25,000 টাকা খরচা করে ফেলেছেন। সেই কারণে আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 5,000 টাকা লোন নিয়ে নিলেন। আবার নেক্সট মান্থেও আপনি ধরুন 3,000 টাকা লোন নিয়ে নিলেন। তাহলে আপনার টোটাল লোন অ্যামাউন্ট দাঁড়ালো 5,000 প্লাস 2,000 মানে 7,000 টাকা। এরকমভাবে আস্তে আস্তে লোন অ্যামাউন্টটা বাড়তেই থাকবে। আপনি হয়তো ভাবতেই পারেন যে 7,000 টাকা আপনি 2-3 মাসে শোধ করে দেবেন, বাট সেটা কোনোদিনই সম্ভব হবে না। কারণ আপনার স্যালারি তো সেই একই থাকছে, সেই 20,000 টাকা, কিন্তু আপনার মান্থলি খরচা স্যালারির থেকে বেশি হয়ে যাচ্ছে। আর আপনি যদি এই খরচাটা কন্ট্রোল করতে না পারেন, তাহলে প্রতি মাসেই হয়তো কোনো অ্যাপ্লিকেশন থেকে বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিতে থাকবেন। আর এভাবেই আপনি লোন বা ধারে ট্র্যাপে পড়ে যাবেন, আর সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। আমি জানি এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এরকম ট্র্যাপে পড়ে আছেন। তো তাদের জন্য আমি স্পেশালি একটা ভিডিও নিয়ে আসবো যে কী কী স্টেপ ফলো করলে আপনি এই ডেট ট্র্যাপ বা লোনের ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনি যাতে এই লোন নেওয়ার পরিস্থিতিতে না পড়েন তার জন্যই খুব ইম্পর্টেন্ট হলো আমাদের মান্থলি খরচাগুলো ট্র্যাক করা। আর এটাই হলো আমার নেক্সট টিপস, সব খরচাগুলি লিখে রাখুন। আপনি কি জানেন যে এক মাসে আপনার কত চাল ডাল মানে বাড়ির জন্য কত টাকার জিনিস কিনতে হয়? বা আপনার কি মনে আছে যে আপনি আগের মাসে কত টাকার পেট্রোল বা ডিজেল নিজের বাইকে বা গাড়িতে নিয়েছেন? বাড়ির মুদিখানার জিনিস এক মাসে কতটা খরচা হয় সেটা হয়তো আপনার মা বা ওয়াইফ জানতে পারে। বা বাড়ির জিনিস কেনার জন্য এক মাসে টোটাল আমাদের কত টাকা খরচা হচ্ছে সেটা নিয়ে আমাদের খুবই কম ধারণা আছে। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আপনাদের মাইন্ডেই সব কিছু খরচা থেকে যাবে আর লেখালেখির দরকার নেই। কিন্তু আপনি প্রতিদিন না লিখে রাখলে আপনার কি মনে হয় মাসের শেষে আপনার সব খরচাগুলি মনে থাকবে? সেটা কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ, তবে হয়তো আপনি যদি কোনো বড় খরচা করে থাকেন সেটা অবশ্যই মনে থাকবে। এটার জন্য রাতে শোয়ার আগে আপনি একটা ডায়েরি মেনটেন করতে পারেন, যেটাতে সারাদিনের ছোট ছোট খরচাগুলি লিখে রাখুন। বা এটার জন্য কোনো মোবাইল অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারেন। হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে এটার জন্য। নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ঠিক করার জন্য এইটুকু সময় তো দেওয়াই যায়। আর আপনি যদি নিজের খরচাগুলি ঠিকভাবে জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনি খরচা কমাতে পারবেন। আর মান্থলি একটি ফিক্সড বাজেট তৈরি করতে পারবেন। আর এর পরের টিপসটি হলো ফিক্সড একটি বাজেট তৈরি করুন। বাজেট তৈরি করতে বসার সময় অনেকের মাথা খারাপ হয়ে যায়, তারপর কিছুটা লেখালেখি করে আবার সব গুটিয়ে রেখে দেন। কি তাই তো? তো আজ আপনাদের জানাবো কিভাবে আপনারা ইজিলি বাজেট তৈরি করতে পারবেন। আপনারা বাজেট তৈরি করার জন্য 50-30-20 রুলটি দিয়ে সহজেই নিজেদের একটি ফিক্সড বাজেট তৈরি করতে পারবেন। সেন এলিজাবেথ ওয়ারেন তার বই অল ইয়োর ওর্থ দ্য আলটিমেট লাইফ টাইম মানি প্ল্যানে এই নিয়মটির কথা উল্লেখ করেছেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনি এই রুলটি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন আপনার বেতন 20,000 টাকা, আর 20,000 টাকার 50% মানে হলো 10,000 টাকা। এই 10,000 টাকাটা আপনার নিডস মানে প্রয়োজনের উপর খরচা করবেন। এবার প্রয়োজনের খরচা বলতে যেমন বাড়ির গ্রোসারি, আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তার রেন্ট পে করা, ইলেকট্রিক বিল পেমেন্ট করা, বা আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তার বিল পেমেন্ট করা। মানে প্রয়োজনীয় খরচা বলতে আপনাকে বেঁচে থাকার জন্য যেসব খরচাগুলি করতেই হবে সেগুলিকে বোঝায়। এরপর 30% মানে হলো 6,000 টাকা। এই 6,000 টাকা আপনি আপনার ওয়ান্টস বা চাহিদাগুলো পূরণ করার জন্য ব্যবহার করবেন। যেমন ধরুন কোথাও ঘুরতে যাওয়া, বা বাইরে খেতে যাওয়া, বা ধরুন আপনার অনেক দিনের শখ আছে কোনো একটা ভালো মোবাইল ফোন কেনার, বা কোনো ল্যাপটপ কেনার, বা গাড়ি কেনার, সেগুলি এই টাকা দিয়ে পূরণ করতে পারবেন। টাকা সঞ্চয় করতে হবে মানে এটা নয় যে সব কিছু শখ বিসর্জন দিয়ে শুধু টাকা সঞ্চয়ই করে যেতে হবে। নিজের লাইফটা এনজয় করতে করতেও টাকা সঞ্চয় করা যায়। এরপর আপনার কাছে বাকি থাকলো 20%, মানে হলো 4,000 টাকা। এই টাকাটি আপনি সেভ করবেন আপনার ভবিষ্যতের জন্য। এখানে আমার একটা সাজেশন আছে আপনার জন্য। যদি আপনি চাহিদা পূরণের জন্য 30% টাকা না ইউজ করেন, তাহলে সেই টাকাটা সেই মাসের জন্য ওই 20% যে সঞ্চয় করছেন তার সাথে অ্যাড করে দেবেন।
এর পরের টিপসটি হলো ক্রেডিট কার্ড ইউজ করা বন্ধ করুন। কি আপনি ভাবছেন এত ঝামেলার পরে একটা ক্রেডিট কার্ড হাতে পেয়েছেন আর সেটাই আমি ইউজ করতে বারণ করছি? হ্যাঁ বলছি, কারণ হলো ক্রেডিট কার্ড তাদের কাছেই থাকা উচিত যাদের এটা প্রয়োজন নেই। আমরা সাধারণত ক্রেডিট কার্ড ভুলভাবে ইউজ করে থাকি। একটা ক্রেডিট কার্ড হাতে থাকলে আপনি অযথা কিছু এক্সট্রা খরচা করে ফেলেন, যেটা হয়তো আপনার কেনার সামর্থ্য নেই, বাট ক্রেডিট কার্ড থাকার জন্য আপনি সেটাও কিনে নেন। কেনার সময় হয়তো আপনার এটা মনে হয় যে যখন বিল আসবে তখন ঠিক মিটিয়ে দেবো, বাট সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তারপর আপনি মিনিমাম ডিউ মেটাতে থাকবেন আর আপনার খরচাটার উপরে 40% পর্যন্ত ইন্টারেস্ট লাগতে থাকবে। আর এটা শেষ পর্যন্ত গিয়ে একটা বড় অ্যামাউন্টে পৌঁছে যাবে, তখন আর আপনার কিছুই করার থাকবে না। আর আপনি এই সিচুয়েশনটাতে কবে পড়বেন সেটার অপেক্ষাতেই ক্রেডিট কার্ড কোম্পানিগুলি থাকে। তাই এখন অনেক ব্যাংকই ফ্রিতেই ক্রেডিট কার্ড প্রোভাইড করে শুধুমাত্র এই সুযোগটির জন্য। এর পরের টিপসটি হলো ইএমআইতে জিনিস নেওয়া অ্যাভয়েড করুন। ধরুন আপনি জল ভরার জন্য একটি পাত্র নিলেন আর সেই পাত্রটির নিচে একটি ছোট ছিদ্র করে দিলেন। তারপর আপনি ওই পাত্রটিতে জল ঢালতে থাকলেন। আপনার কি মনে হয় এই পাত্রটি কোনোদিনও জল দিয়ে ভর্তি করা যাবে? না তো। ঠিক সেভাবেই আপনি একদিকে টাকা জমাবেন আর ইএমআই হলো সেই পাত্রের ছিদ্রর মতো, যেটা কোনোদিনই আপনাকে আপনার ইচ্ছে মতো টাকা সঞ্চয় করতে দেবে না। তাই আপনি যদি নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ঠিকভাবে করতে চান তাহলে ইএমআই করে জিনিস কেনাটা বন্ধ করে দিন। মান্থলি স্যালারি আসার পরে যদি ইএমআই দিতেই অনেক টাকা চলে যায় তাহলে আপনি কোনোদিনই টাকা নিয়ে প্ল্যানিং করতে পারবেন না বা টাকা সঞ্চয়ও করতে পারবেন না। দরকার হলে ওই জিনিসটি কেনার জন্য টাকা জমিয়ে জিনিসটা কিনুন। এর পরের টিপসটি হলো ইউপিআই ইউজ করে পেমেন্ট করা অ্যাভয়েড করুন। আপনি সারা মাসে ইউপিআই দিয়ে যে ছোট ছোট পেমেন্টগুলি করেন, যেমন 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, আপনি যখন পেমেন্টগুলি করেন তখন আপনার কাছে এগুলি অনেক ছোট অ্যামাউন্ট মনে হতে পারে, কিন্তু আপনি যদি মাসের শেষে টোটাল করে দেখেন তখন এটি একটি বড় অ্যামাউন্ট দেখতে পাবেন। তো এখানে কি হয়, আপনি মোবাইল দিয়ে কিউআর স্ক্যান করলেন, পিন দিলেন আর ডাইরেক্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্টই হয়ে গেল। কিন্তু যদি আপনি পেমেন্ট করার জন্য আপনার পার্সে থাকা টাকা ইউজ করেন সেক্ষেত্রে আপনার একটু খারাপ লাগা কাজ করে। যেমন ধরুন আপনার পার্সে 200 টাকা আছে কিন্তু আপনি 150 টাকার কোনো জিনিস নিতে চাইছেন। তখন আপনার মনে হতে পারে যে না, 150 টাকা দিয়ে এখন জিনিসটা নেব না, 100 টাকারই জিনিসটা নিই আর এই 100 টাকাটা থাকুক। কিন্তু ইউপিআই দিয়ে পেমেন্ট করার সময় যেহেতু আপনি টাকাটা চোখে দেখছেন না, তাই এই মনে হওয়াটা বা এই সাইকোলজিটা আমাদের মাইন্ডে কাজ করে না। আর আপনাকে যদি কোনো কারণে ইউপিআই ইউজ করে পেমেন্ট করতেই হয় তাহলে জিরো ব্যালেন্সের একটি অ্যাকাউন্ট খুলে নিন। যখন আপনি পেমেন্টটি করবেন তখন আপনি ওই অ্যাকাউন্টটিতে যতটা প্রয়োজন টাকা ট্রান্সফার করে পেমেন্টটি করুন। ডাইরেক্ট আপনার সেভিংস বা স্যালারি অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন না। এতে কি হয়, ইউপিআই পেমেন্টটি করার জন্য একটি আপনি ব্যারিয়ার বা বাধা তৈরি করলেন যে আগে ট্রান্সফার করতে হবে তারপর পেমেন্ট করতে হবে। এটার জন্য আপনার অনেক সময় মনে হবে যে থাক আর ইউপিআই দিয়ে পেমেন্ট করব না, ক্যাশ দিয়েই পেমেন্টটা করে দিই। এই মেথডটা আমি নিজেই ইউজ করে থাকি, তাতে আমি নিজে অনেক উপকৃত হয়েছি। আপনিও চেষ্টা করে দেখুন, 1 মাসের মধ্যে আপনি তফাৎটা বুঝতে পারবেন। এর পরের টিপসটি হলো শপিং করতে যাওয়ার আগে একটি লিস্ট তৈরি করুন। আপনি ধরুন কোনো শপিং মলে বা গ্রোসারি স্টোরে যাচ্ছেন আপনার বাড়ির গ্রোসারি আইটেম কেনার জন্য, কিন্তু আপনি যে জিনিসগুলি কেনার জন্য যাচ্ছেন কিছু বেশি ডিসকাউন্ট আছে দেখে আরও কিছু জিনিস আপনি এক্সট্রা কিনে নেন। এখন তো কাউন্টারের সামনেও অনেক ছোট ছোট যেমন 50 টাকা, 100 টাকার অনেক জিনিস রাখা থাকে, আর আপনি বিল করতে আসার সময় আরও কিছু জিনিস ওখান থেকে তুলে নেন। এভাবে আপনি অনেক এক্সট্রা খরচা করে ফেলেন। এছাড়াও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও একটি লিস্ট তৈরি করে তারপর শপিং অ্যাপটি খুলে সেখানে জিনিসগুলি কিনুন, এবং সেই জিনিসগুলি কেনা হয়ে গেলে অযথা স্ক্রোলিং না করে আপনি অ্যাপটি থেকে বেরিয়ে আসুন। এই পদ্ধতিটি ফলো করলে আপনি অযথা কোনো জিনিস কিনে নিজের টাকা নষ্ট করবেন না। এর পরের টিপসটি হলো নিজের হেলথের খেয়াল রাখুন। একটি বিখ্যাত উক্তি আছে যে মোস্ট পিপল ওয়ার্ক হার্ড অ্যান্ড স্পেন্ড দেয়ার হেলথ ট্রাইং টু অ্যাচিভ ওয়েলথ, দেন দে রিটায়ার অ্যান্ড স্পেন্ড দেয়ার ওয়েলথ টু গেট ব্যাক দেয়ার হেলথ। এটার মানে হলো আমাদের যখন কম বয়স থাকে তখন টাকা পয়সা রোজগার করার জন্য নিজেদের শরীরের উপর খেয়াল রাখি না। তখন আমাদের মনে হয় এখন তো অনেক কম বয়স, এখন শরীরের জন্য কিছু করার মতো টাইম নেই, বা কোথাও জিমে যাওয়ার কথা ভাবলে মনে হয় ফালতু খরচা হয়ে যাবে। এইসব করতে করতে যখন আমাদের সত্যিই শরীর খারাপ হতে শুরু করে তখন বিভিন্নভাবে আমাদের পয়সা খরচ হতে থাকে। যেমন ধরুন ডাক্তার দেখানো, হসপিটালে অ্যাডমিট হওয়া, ল্যাব টেস্ট, মেডিসিন ইত্যাদি জিনিসের ওপর পয়সা খরচ হয়ে যায়। তখন আমাদের সেভ করা টাকা আমাদের হেলথের ওপর খরচা করে আমরা মনে করি যে আমাদের শরীর আবার আগের মতো হয়ে যাবে, বাট সেটা কি কোনোদিনও সম্ভব হয় বলে মনে হয়? তাই ছোট বয়স থেকে আমাদের শরীরের ওপর এক্সট্রা কেয়ার নেওয়াটাই ভালো। তবেই আপনি আপনার সেভ করা টাকা দিয়ে লাইফটা এনজয় করতে পারবেন, নাহলে পরে অসুস্থ হয়ে সেই সেভ করা টাকা আপনার হেলথের জন্যই ব্যয় করতে হবে। তাই আজ থেকে আপনার হেলথের যত্ন নেওয়া শুরু করুন। এর পরের টিপসটি হলো বাড়ির প্রয়োজনীয় জিনিসের বড় প্যাক কেনা শুরু করুন। মার্কেটে 1 লিটার জল আপনি 20 টাকাতে পেয়ে যাবেন,
5 লিটার জল আপনি 50 থেকে 60 টাকাতে পাবেন, কিন্তু 20 লিটার জল আপনি 80 থেকে 100 টাকাতে পেয়ে যাবেন। আমরা সবাই জানি যে সব জিনিসের বড় প্যাক কিনলে আমাদের সেভিংস বেশি হয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই কি হয়, বাড়ি থেকে ফোন করে বলে দিল যে বাড়ি ফেরার সময় 1 কিলো চাল নিয়ে আসতে। তাই আপনি অফিস থেকে বেরিয়ে 1 প্যাকেট চাল নিয়ে বাড়ি চলে এলেন। কিন্তু আপনার যদি এটা জানা থাকতো আপনার বাড়িতে 1 মাসে কতটা চাল লাগে, তাহলে আপনি একসাথে 5 কিলো বা 10 কিলোর একটা প্যাকেট নিয়ে বাড়ি আসতে পারতেন। তাহলে আপনার অনেকটা সেভিংস হতো। তাই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সব সময় বড় প্যাক কেনার চেষ্টা করুন। এর পরের টিপসটি হলো, শুধু সঞ্চয় করলে হবে না, সেই সঞ্চয় করা টাকা ইনভেস্ট করাও শুরু করুন। 2004-এ পেট্রোলের প্রাইস ছিল প্রায় 36 টাকা, 2010-এ 48 টাকা, 2015-তে সেটা দাঁড়ায় 60 টাকাতে, আর 2020-তে 80 টাকা, আর 2024 মানে এখন হলো প্রায় 104 টাকা। 2004 থেকে ধরলে অ্যাপ্রক্স 5.5% হারে পেট্রোলের দাম বেড়েছে, আর 2010 থেকে ধরলে 5.7% হারে পেট্রোলের দাম বেড়েছে। মানে আপনি 2004-এ একটি 100 টাকা দিয়ে প্রায় 3 লিটার পেট্রোল কিনতে পারতেন, কিন্তু ওই 100 টাকাটা দিয়ে এখন 1 লিটারও পেট্রোল কিনতে পারবেন না। এটাকেই মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন বলে। আপনি যদি স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট নাও করতে চান, তাহলে অন্তত ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করুন। তাহলে আপনিও রিটার্ন সেরকম কিছু না পেলেও মূল্যবৃদ্ধি যেমন হবে সেরকমভাবেই আপনার টাকার ভ্যালুটাও বাড়তে থাকবে। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে আপনার টাকার ভ্যালুটা কমতে থাকছে, কারণ সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকের ইন্টারেস্ট থাকে 2 থেকে 3%, বাট প্রতি বছর এভারেজ 6% হারে মূল্যবৃদ্ধি হয়। তাতে আপনার বাইং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। মানে 1000 টাকা দিয়ে আপনি এখন যে জিনিসটা কিনছেন সেটা 10 বছর পরে আপনাকে 1791 টাকা দিয়ে কিনতে হবে। তাই শুধু সেভ করলে হবে না, সেটাকে ইনভেস্ট করতেও শুরু করুন। আজকের ভিডিওতে শেষ এবং ইম্পর্টেন্ট টিপসটি হলো, আপনার সেভিংগুলোকে অটোমেট করুন। আপনি যদি নিজের সময় বের করে টাকা ইনভেস্ট করতে যান, তাহলে কোনো মাসে হবে আর কোনো মাসে হবে না। তাই নিজের স্যালারি এলে সেটা কিভাবে কোথায় রাখবেন সেটা যাতে অটোমেটিক হয়ে যায়, তার ব্যবস্থাটা আজই বসে করে নিন। আগে আমি যে 50-30-20 বাজেটিং রুলের কথা বলেছি, সেইভাবে আমরা প্ল্যান করব। এখানে আপনার 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ভালো হয়। যদি 3টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে তাড়াতাড়ি করে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টগুলি খুলে নিতে পারেন। আমি কয়েকটি ভালো জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার যে অ্যাকাউন্টটি ভালো লাগবে সেই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। চলুন এবারে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ভাগটা করবেন। ধরুন আপনার স্যালারি অ্যাকাউন্টে 20,000 টাকা স্যালারি এলো, তো 20,000 টাকার 20% মানে হলো 4,000 টাকা, যেটা আপনার একটি অ্যাকাউন্টে যাবে। এই অ্যাকাউন্টটি আপনি মার্ক করে রাখবেন যে এটা আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। ভবিষ্যতে যেখানেই ইনভেস্ট করুন না কেন সবই এই অ্যাকাউন্টের মাধ্যমে হবে। আর কোথায় কিভাবে ইনভেস্ট করবেন সেটা নিয়ে জানতে হলে এই চ্যানেলটির সাথে থাকুন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট নিয়ে সব ধারণা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবারে আসি 20,000 টাকা 30% মানে হলো 6,000 টাকা। এটা যাবে আপনার ওয়ান্সের অ্যাকাউন্টে, যে টাকাটা দিয়ে আপনি আপনার ছোট ছোট শখগুলো পূরণ করবেন। বা প্রতি মাসে কিছু কিছু টাকা যখন এই অ্যাকাউন্টে যাবে, তারপর যখন একটু বেশি টাকা জমা হয়ে যাবে তখন কোথাও ভ্যাকেশনেও যেতে পারবেন, বা কোনো জিনিস কেনার শখ থাকলে সেটাও করতে পারবেন। আর বাকি রইল 20,000 টাকার 50% মানে হলো 10,000 টাকা। আপনার মান্থলি যে খরচাগুলি থাকে সেগুলি এই টাকাটা দিয়ে পূরণ করবেন, আর এই টাকাটা আপনার স্যালারি অ্যাকাউন্টেই রেখে দিতে পারেন। এর জন্য আলাদা করে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই। এবারে ভাবছেন এগুলি আপনি অটোমেট করবেন কিভাবে? এগুলি আপনি আপনার স্যালারি অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিংটি খুলে ফান্ড ট্রান্সফারে গিয়ে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে দিলে এগুলো সব অটোমেটিক হয়ে যাবে। স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন নিয়ে অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন, সেগুলি দেখবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন। তাও যদি কোনো অসুবিধে হয় কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এটা নিয়েই একটা ছোট ভিডিও করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই সব টিপসগুলোর মধ্যে আপনি যদি কিছু জিনিস আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আপনার যত কম বা যত বেশি স্যালারি হোক না কেন আপনি ভালোভাবে টাকা সঞ্চয় করতে পারবেন। আর এই ভিডিও থেকে আপনাদের যদি একটুও হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমাকে মোটিভেট করতে পারেন, যাতে আপনাদের জন্য ফাইন্যান্স রিলেটেড আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর এই ভিডিওটি নিয়ে আপনি যদি কোনো মতামত দিতে চান বা এই ভিডিওটিতে বলা কোনো বিষয় নিয়ে আরও ভালোভাবে জানতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।